এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রামিসা, এই রামিসা, সকাল হয়ে পড়লো তো, উঠে পড়ো, বেলা করে ঘুমোতে নেই। আদ্রিকা সেই ডাক রামিসার কাছে পৌঁছেছে কি? সে তো দিব্যি ঝুলে ঝুলে ঘুমাচ্ছে। আদ্রিকা বিড়বিড় করে বলল, আচ্ছা থাক, একটু ঘুমোক। কিসের ঘুমাবে? আর কত ঘুমাবে? আর কোনো ঘুমাঘুমি নাই। এই হিমেলের বাচ্চা, ওঠ ওঠ বলছি। আয়ন কাল রাতে হিমেলের ফ্ল্যাটেই ছিল, কিন্তু তার সারা রাত ঘুম হয়নি। নিজের করা ভুলের অনুশোচনায় সারা রাত দগ্ধ হয়েছে। কিছুতেই মাথায় আসছিল না যে এখন সে কী করবে। আয়নের কাল সারা রাত ঘুম না হয় আর একটা কারণও আছে, তাহলে চোখ বন্ধ করলে আয়নের চোখের সামনে ভেসে উঠছে আদ্রিকার মুখশ্রী। সে নিজেও জানে না কেন এমন হচ্ছে। আর এই হিমেলের বাচ্চার নাক ডেকে পায়ের ওপর পা তুলে ঘুমাচ্ছে। আয়ন তো তা হতে দেবে না। বিছানার সাইড টেবিল থেকে পানি ভর্তি জগটা নিয়ে আয়ন সব পানি হিমেলের মুখের ওপর ছুঁড়ে মারল। হিমেল ধরফর করে উঠে চাচালো, আয় হায়, 7 ফুট হয়ে গেছে রে। আয়ান কই তুই? হিমেলকে পাত্তা না দিয়ে আয়ন বলল, ছাদ ফুটো করা কিনা জানি না, কিন্তু তোর মাথাটা ঠিকই ফুটো করা। হিমেল তখন ঘুমের রেস্ট কাটাতে পারেনি। ঘুমু ঘুমু কণ্ঠে বসেই বলে উঠল, শালা, এইভাবে আমার কাঁচা ঘুমটা ভাঙলি, তোর ঘুম হারাম হয়ে যাবে দেখিস। এই জীবনে একটা রাতও ঘুমাতে পারবি না তুই, অভিশাপ দিলাম, মনে রাখিস। আয়ন বলল, আমি বাড়িতে গেলাম, একটু পরে মা বাড়িতে ফিরে আসবে। সকালে নাস্তা করে যা ভাই। না, বাড়িতে গিয়ে করব। বের হলাম আমি, তুই পারলে আর একটু মরার মতো ঘুমা। হিমেল কাঁদো কাঁদো মুখ করে বলল, তাহলে ডাকলি কেন ভাই আমারে? চলে যাচ্ছি এটা জানানোর জন্য। হারামি। বাড়ির কলিং বেল বাজার সাথে সাথে আদ্রিকার বুকটা ধক করে উঠল। মনে মনে ভাবল, উনি কি চলে এসেছেন? দ্রুত গতিতে রান্নাঘর থেকে বেরিয়ে দরজার কাছে গেল আদ্রিকা। দরজা খুলে দিতেই আয়নের হতাশ মাখা মুখটা দেখল। আয়ন একবার তাকিয়ে কিছু না বলে ভেতরে ঢুকে গেল। আদ্রিকা দরজা লাগিয়ে দিয়ে আয়নের পিছু পিছু ভেতরে এলো আর বলল, আপনি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসুন, আমি এক্ষুনি রামিসাকে ডেকে দিয়ে নাস্তা আনছি। আয়ন মাঝে মাঝে অবাক হয়ে যায়, কিভাবে এই মেয়ে তার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলে। আয়ন কিছুক্ষণ অবাক হয়ে তাকে ফ্রেশ হতে চলে যায়। আদ্রিকা রামিসার ঘরে গিয়ে ঘুমে দুলতে থাকা রামিসাকে নিয়ে এসে খাবার টেবিলে বসিয়ে দেয়। আয়ন কিছুক্ষণ পর এসে রামিসাকে দেখে জিজ্ঞেস করে, ও এখন উঠেনি কেন? এত বেলা করে ঘুমায় কেউ? বড় ভাইয়ের আগমন এখনো টের পায়নি রামিসা, তাই ঘাপটি মেরে ঘুমিয়ে ঝিমোচ্ছে, না হলে এক্ষুনি লাফ দিয়ে উঠত। আদ্রিকা বলল, কাল অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করেছে, আপনি ছিলেন না তো, তাই ওকে একা সব করতে হয়েছে। আয়নার কিছু না বলে খাবারের টেবিলে বসলো। আদ্রিকা খাবার বেড়ে দিয়ে রামিসাকে বলল, রামিসা, খেয়ে আবার ঘুমাও, এভাবে খাবার টেবিলে ঝিমোতে নেই। রামিসা তাও হেরে দুলে খাবারের দিকে তাকিয়ে আছে। আয়ন আর চোখে ওদের কর্মকাণ্ড দেখাচ্ছে। আদ্রিকা কোনো উপায় না পেয়ে বলল, আমি খাইয়ে দিই তোমায়। রামিসা ঘুমু ঘুমু কণ্ঠে বলল, খাইয়ে দিলে খুব ভালো হয় ভাবি। আদ্রিকা রামিসার চেয়ারের পাশে দাঁড়িয়ে খাবার হাতে নিয়ে রামিসার মুখে ছোট ছোট লোকমা তুলে খাওয়াতে থাকলো। এদিকে আয়ন ভাবছে, এই মেয়ে কি খায় না? কোনোদিনও তো টেবিলে বসে খেতে দেখলাম না। আয়নের খুব ইচ্ছে করছে আদ্রিকাকে খাওয়ার কথা বলতে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। রামিসাকে খাইয়ে দিতে দেখে আয়নের মনে আর একটা অদ্ভুত ইচ্ছেও জেগেছে। এই অদ্ভুত ইচ্ছেতে আয়ন নিজেও অবাক। আদ্রিকা তাকে একদিন খাইয়ে দিয়েছিল বেহায়ের মতো, তার আবারও কেন আদ্রিকার হাতে খেতে ইচ্ছে করবে? আয়নকে খেতে না দেখে আদ্রিকা উদ্গ্রীব হয়ে বলল, আপনি খাচ্ছেন না যে, খাবারে কোনো সমস্যা? আয়নের ইচ্ছে করলো আদ্রিকাকে তুলে এক আছাড় মারতে। এই মেয়ে সারাদিন শুধু অন্যের কথা ভাবে। আবার আয়ন যে খাচ্ছে না এতই যখন ভাবে, তাহলে আয়নকেও তো বলতে পারতো আপনাকে খাইয়ে দিই, কিন্তু আয়নকে বলল না কেন? আয়ন ভাবছে, এখন কি এই মেয়ের হাতে খাওয়ার জন্য আমাকে অসুস্থ হয়ে পড়তে হবে নাকি? নিজের এসব ভাবনায় আয়ন নিজেই অবাক না হয়ে পারল না, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দিল না। গম্ভীর কণ্ঠে আয়ন বলে উঠল, না, কোনো সমস্যা নেই, খাচ্ছি। খাওয়ার পর্ব শেষ করে আয়ন ঘরে সেই রীতিমতো পায়চারি করছে। তার মাথায় শুধু হিমেলের একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তুই ফারজানাকে আদৌ কখনো ভালোবাসিসনি, ভালোবাসার অর্থ এখনো বুঝিসনি। আয়ন নিজেও এখন এটা উপলব্ধি করতে পারছে। গত রাতে আয়ন ভেবে দেখেছে যে ফারজানার প্রতি আসলেই কি তার কোনো ভালোবাসা ছিল না।
তাহলে কি ছিল? ভালোবাসার অর্থ কি সে সত্যিই জানে না? যাই হোক, এগুলো চিন্তা বাদ দিয়ে আয়ন এখন গভীরভাবে আদ্রিকার সাথে কথা বলার অজুহাত খুঁজেছে। সে নিজেও জানে না যে সে কেন এমন করছে, কিন্তু তার মন এটাতে সায় দিচ্ছে। অনেক ভাবনা চিন্তার পর আয়ান আলমারিতে থাকা সমস্ত কাপড় বিছানা এলোমেলোভাবে ছড়িয়ে দিল। এরপর বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে এসে দেখলো আদ্রিকা সোফায় বসে উপন্যাস পড়ছে। আদ্রিকার অ্যাটেনশন পেতে আয়ান একটু কাশলো। আয়নের উপস্থিতি টের পেয়ে আদ্রিকা তাড়াহুড়ো করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কিছু লাগবে আপনার? আয়ন গম্ভীর হয়ে বলল। আমার ঘরে চলো, কাজ আছে। আদ্রিকা একটু অবাক হলেও আয়নের পিছু পিছু ওর ঘরে গেল। ও মা, এ কি! আয়নের ঘরে সে আদ্রিকা পুরো থ হয়ে গেল। আলমারির সমস্ত কাপড় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে তো গতকালই কিছু কাপড় ধুয়ে গুছিয়ে রেখেছিল। আয়ন আদেশের সুরে বলল, সব কাপড় ভাঁজ করে গুছিয়ে আলমারিতে রাখো। আদ্রিকা তখনও হাঁ করেই তাকিয়ে আছে। আয়ন আবারও বলল। কি হলো, করো। আদ্রিকা সুন্দর করে সব কাপড় ভাঁজ করছে আর আয়ান চেয়ারে বসে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর আয়ন বলল, মম আর বাপ্পি কখন আসবে? যদিও আয়ন জানে যে রাবেয়া বেগম আর আজিম চৌধুরী কখন আসবে, তাও কথা বলার জন্যই সে আদ্রিকাকে জিজ্ঞেস করলো। আদ্রিকা ধীরে ধীরে বলল, একটু পরেই চলে আসবে, সকাল 11টায় ল্যান্ড করবে। আর মা একাই আসবে, বাবা আসবেন না। আয়ন অবশ্য এই বিষয়টা জানে না, তাই সে বলল, মানে বাপ্পি কেন আসবে না? রামিসা আর আমি তো একাই অফিস করছি, কাল এতগুলো মিটিং সব আমরা একাই সামলাবো নাকি? আদ্রিকা ইতস্তত করে বলল, আব্বা আমি তো জানি না, মা আসলে আপনি জিজ্ঞেস করে নিয়েন। আয়ন মাথা ঝাঁকিয়ে বলল। হুম। রামিসা একটু আগেই ঘুমের রেস কাটিয়ে উঠেছে, কিন্তু এখনো বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে। ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ নোটিফিকেশন এলো। নোটিফিকেশনটা দেখে রামিসার মাথা গরম হয়ে গেল। ফট করে বিছানায় উঠে বসলো। সপ্তাহখানেক আগেই হিমেল রামিসাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। ভদ্রতার খাতিরে রামিসা অ্যাকসেপ্ট করেছিল। আর আর শালা চিকার বাপ হিমেল তার পোস্টে হারিয়ে দিল। কয়েকদিন আগে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়ে রামিসা এই ছবিটা তুলেছিল। ছবিটা অনেক সুন্দর এসেছিল বলে রামিসার অনেক পছন্দ হয়েছিল, তাই রামিসা ছবিটা পোস্ট করে টাইমলাইনে রেখে দিয়েছিল। তার এত প্রিয় ছবিটাতে এই চিকার বাপ কোন সাহসে হাহারিয়াক দেয়। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর রামিসা ঠোঁট বাঁকিয়ে হাসলো। সুন্দর করে হিমেলের আইডিতে ঢুকলো। ঢুকে কথা নেই বার্তা নেই লাগাতারে হিমেলের আইডিতে থাকা সব পোস্টে হাহারিয়াক দিয়ে দিল এবং শেষে হিমেলের আইডিটা ব্লক করতে ভুলল না। রামিসা হিমেলের সব পোস্টে হাহা দিয়ে ব্লক করে ফোনটা ছুঁড়ে ফেলে এমনভাবে খাপটি মেরে বসে রইল যেন সে কিছুই জানে না। আরে সে তো একটু আগেই পৃথিবীতে ল্যান্ড করলো। আসলে এটাকে বলে ঝগড়ায় না জিতে থুতু ছিটিয়ে পালিয়ে আসা। কিছুক্ষণ পর চৌধুরী বাড়ির দরজার কলিং বেল বেজে উঠল। আদ্রিকা উপরে আয়নের ঘরেই ছিল, কাপড়গুলো এখনো গোছানো বাকি। কলিং বেলের আওয়াজ শুনে আদ্রিকা বলে উঠল, মা এসে গেছেন মনে হয়, আমি দেখে আসছি। বলেই হুড়মুড় করে আয়নের ঘর থেকে দৌড়ে বের হলো। আয়ন মনে মনে বলল, এটা মেয়ে নাকি কোলা ব্যাং? আয়নও ঘর থেকে বের হলো। ওইদিকে আদ্রিকা তাড়াহুড়ো করতে গিয়ে সিঁড়ির কাছে এসে পা পিছলে যায়। আদ্রিকা তো ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে থাকলো। আদ্রিকা জানেন তার এখন সব হাড় ভাঙবে, কিন্তু না, পরে তার মনে হলো সে এখনো পড়েনি, হাওয়ায় ভাসছে। কেমন কি বিষয়টা বোঝার জন্য আদ্রিকা পিট পিট করে তাকালো। এইবার সে আরো বেশি ঝটকা খেলো। এইবার তার মনে হলো এরকম পরিস্থিতি হওয়ার থেকে পড়ে গিয়ে হাড় ভাঙা ভালো ছিল, কারণ তার হাওয়ায় ভেসে থাকার কারণ হলো আয়ন চৌধুরী। ওই সময় আদ্রিকা পড়ে নিতে গেলে আয়ন খপ করে তার হাত ধরে টেনে আনে। ফলে এখন আয়নের এক হাত আদ্রিকার কোমরে আর এক হাত আদ্রিকার বাম হাত ধরে রেখেছে। আর বেচারি আদ্রিকার কলিজা শুকিয়ে গেছে। এমনিতে আয়নের হাতের ছোঁয়ায় তার হৃৎপিণ্ড ঢোল পেটেছে। তার উপর আয়নের সেই মোহময় চোখ, যার সৌন্দর্য বিয়ের আগেই আদ্রিকাকে প্রথম কাবু করেছিল। এই চোখ আদ্রিকার খুব প্রিয়, কিন্তু এখন সব দেখার টাইম নেই। আয়ন চৌধুরীর হাতে আর সে শহীদ হলেও হতে পারে। আদ্রিকা ভয়ে একটা ঢোক দিল। আয়নের জানি না কি হলো, কিন্তু আদ্রিকার স্পর্শে তার শরীর কেঁপে উঠল। আয়নের হৃদস্পন্দন যেন তীব্র হয়ে ওঠে। তার চোখে এক ধরনের অজানা আকর্ষণ খেলে যায়। সেই মুহূর্তে সমস্ত পৃথিবী যেন থেমে গেছে। শুধু তাদের দুজনের মধ্যে থাকা এই নীরবতা আর এই হাতের স্পর্শ যেন সবকিছু ছাপিয়ে ওঠে। আয়ন অনুভব করে এই স্পর্শের মধ্যে আছে গভীর এক ভালোবাসার প্রতিচ্ছবি।
যা তার হৃদয়ের প্রতিটা কোণায় আলো ছড়িয়ে দিচ্ছে। এর আগে তো ফারজানার প্রতি সে এমন কিছু অনুভব করেনি। তাহলে কি এটাই কবুল শব্দের শক্তি, বিয়ে নামক অদৃশ্য আকর্ষণ, যেটা সে আগে অনুভব করেনি বা করতে চায়নি? আদ্রিকাকে কিছু বুঝতে না দিয়ে আয়নকে ছেড়ে দিয়ে নিজের আগের রূপে গিয়ে শক্ত কণ্ঠে বলল, চোখ নেই তোমার? চোখ কি আমার ঘরের আলমারিতেই রেখে এসেছো? যদি তোমার পা তুমি বাঁচিয়ে রাখতে চাও তাহলে ভালোভাবে দেখে শুনে চলাফেরা করো। এরপরে যদি এরকম বাদরের মতো লাফাতে দেখেছি তাহলে ঠ্যাং ভেঙে ঘরের ভেতর বেঁধে রাখবো বলে দিলাম। আদ্রিকা চোখ বড় বড় করে তাকালো আয়নের দিকে আর বলল, আমি তো লাফাই না, ভালোভাবেই তো নামছিলাম। আয়ন এবার দাঁত চেপে বলল, তাহলে কি আমি তোমায় ধাক্কা মেরে আবার ধরলাম? আদ্রিকা দুই দিকে মাথা নেড়ে বলল, না তো। আয়ন বিরক্তি নিয়ে বলল। ইডিয়েট। বলেই আয়ন হন করে নিচে চলে গেল। আদ্রিকা বুকে হাত দিয়ে একটা বড় করে শ্বাস নিল। মাথার উপর দিয়ে আবারও ঝড় গেল তার। মনে মনে ভাবল, ওনার হয়েছেটা কি? কিন্তু পরক্ষণেই আদ্রিকা নিষ্প্রাণ চোখে তার বাম হাতের দিকে তাকালো। আয়নের ছোঁয়ানো জায়গাটাতে নিজের ডান হাত দিয়ে আবারও আলতো করে ছুঁয়ে দিল। রাবেয়া বেগম ঘন্টাখানেক আগে বাড়িতে এসেছেন, এসে খাওয়া দাওয়া করলেন। এখন তিনি মহা দুশ্চিন্তায় আছেন। কিছুক্ষণ পর আয়ন রাবেয়ার রুমে ঢুকতে ঢুকতে বলল, বাপ্পি কেন আসলো না মম? অফিসে সব প্রজেক্ট আটকে আছে, এতগুলো কাজ আমি আর রামিসা কিভাবে সামলাবো? আসলে তোর সাথে একটা কথা আছে আয়ান, আর তোর বাবা কেন আসেনি সেটাও আমি পরে বলছি। এখন যা, রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে একটু আমার ঘরে আসিস। আয়ন রাত 11টার দিকে ঘর থেকে বের হলো। রাবেয়া বেগম যে কি কারণে রেখেছেন কে জানে। আয়নও তার মায়ের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করতে চায়। রাবেয়া বেগমের ঘরে যাওয়ার জন্য আদ্রিকার ঘর পার হতে হয়। আয়ন আদ্রিকার ঘর পার হয়ে কিছু একটা ভেবে আবারও পিছিয়ে আসে। আদ্রিকার ঘরের দরজাটা খোলাই আছে। আয়ন কাঁপা হাতে দরজাটা খুলল, দেখলো যে আদ্রিকা ঘুমিয়ে গেছে। আয়ন একটু আশপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। তারপর আদ্রিকার ঘরে ঢুকে পড়লো। আস্তে আস্তে আদ্রিকার বিছানার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। আদ্রিকা ঘুমিয়ে আছে এমন এক শান্তিময় ভঙ্গিতে, যেন শিশির ভেজা ফুলের পাপড়ি। তার নরম মুখাবয়বের ওপর এক টুকরো মিষ্টি শান্তির ছায়া। ঘুমন্ত চোখ দুটো ঢেকে রেখেছে দীর্ঘ কালো পাপড়ি, যেন এক জোড়া কালো প্রজাপতি সেখানে আশ্রয় নিয়েছে। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হালকা হাসি জানিয়ে দিচ্ছে যে সে নিশ্চয়ই কোনো মধুর স্বপ্নে ডুবে আছে। তার নিঃশ্বাসের ধ্বনি এতটাই মৃদু যেন রাতে নির্জন বাতাসে বাজছে কোনো সুরেলা বীণার সুর। তাকে দেখলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে আর এই অপার্থিব সৌন্দর্য দেখতে। আয়ন থমকে গিয়েছে, চোখের পলক ফেলতে ভুলে গেছে সে। মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন? কেন এত মায়াবী লাগছে? এই মেয়ে কি আগে থেকেই সুন্দর, নাকি সে আগে ভালো করে তাকে দেখেনি, নাকি আবার ঘুমন্ত অবস্থাতেই শুধু সুন্দর লাগাচ্ছে? আদ্রিকার ঘুমন্ত মুখে তার ঢেউ খেলানো চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে পড়েছে, যেন এক গুচ্ছ মেঘ তার উপর নেমে এসেছে। আয়ন কিছুক্ষণ তার অপরূপ সৌন্দর্য মুগ্ধ চোখে দেখল। তারপর ধীরে ধীরে যেন কোনো স্বপ্নভঙ্গ না হয়, তার নরম আঙ্গুলগুলো দিয়ে আদ্রিকার মুখের উপর থেকে চুল সরিয়ে দিল। চুলগুলো কানে গুঁজে দিতে দিতে সে অনুভব করলো তার নাড়ি যা এতটাই কোমল ছিল যে মনে হলো চাঁদের আলোয় হাত বোলাচ্ছে। চুলগুলো সযত্নে সরিয়ে দেওয়ার পর আয়ন আদ্রিকার মুখে প্রশান্তি দেখে নিজের মনেও এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। কেন এত শান্তি লাগছে তার? কেন মনে হচ্ছে সময়টা এখানেই থমকে গেলে ভালো হতো? 1000 বছরে এভাবে তাকিয়ে থাকলেও আয়নের কোনো ক্লান্তি আসবে না। আচ্ছা, এই মেয়েটাই তো তার অর্ধাঙ্গিনী। এই মেয়ে কি একান্ত তার? এই মেয়ে কি তার বা পাঁজরের হাড়ের তৈরি? পরক্ষণে আয়নের হুঁশ ফিরল। সেই কোন মায়ায় ডুবে গিয়েছিল। আয়ন ধীর কণ্ঠে বলে উঠল, তুমি এখনো কেন এখানে আছো মেয়ে? কিসের টানে এই বাড়িতে আছো? নিশ্চয়ই আমার মতো একজনকে তুমি ভালোবাসবে না, তাও কেন? আয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার কাছে গিয়ে আরেকবার ফিরে তাকালো আদ্রিকার মুখ পানে, আর মনে মনে বলল, তোমার সাথে আমি এমন অন্যায় করতে পারি না। এমনিতেই এই কয়েক মাসে অনেক কিছু সহ্য করেছো, খুব তাড়াতাড়ি মুক্তি করে দেব তোমায়। একটা সুন্দর জীবন তুমিও ডিজার্ভ করো। আয়ন চলে যেতেই আদ্রিকা চোখ জোড়া খুলল। কানে চুল গুঁজে দেওয়ার সময় আয়নের স্পর্শে আদ্রিকার ঘুম ভেঙে গিয়েছিল। কেঁপে উঠেছিল তার পুরো শরীর, কারণ এটা ছিল তার জীবনের প্রথম কোনো পুরুষের স্পর্শ।
তাও আবার তার স্বামী। কিন্তু ওই পরিস্থিতিতে ঘুমের অভিনয় না করলে আয়নের সামনে অনেক লজ্জায় পড়তে হতো তাকে। আদ্রিকা বিছানা থেকে উঠল, মনে মনে বলল, আমি কিসের টানে এখানে আছি জানি না, শুধু এটুকু জানি যে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না। আপনাকে দিনে একবার হলেও তো চোখের দেখা দেখতে পাই, এটাই অনেক বেশি। পরক্ষণেই আদ্রিকা ভাবল, উনি এখন ওইদিকে কোথায় গেলেন? ঘুমননি কেন? আদ্রিকাও ঘর থেকে বের হলো। আয়নকে রাবেয়া বেগমের ঘরে ঢুকতে দেখে আদ্রিকাও তার পিছু পিছু গেল। তুই কি বলতে চাচ্ছিস আয়ান? আমি আদ্রিকাকে ডিভোর্স দেব মম। ওর সাথে থাকা আমার সম্ভব না। আদ্রিকার বুকটা ধক করে উঠল, চোখ জোড়া ভিজে গেল। সে মোটেও এটা আশা করেনি। আয়নের পিছু পিছু এসে লুকিয়ে এমন কথা শুনবে সে আশা করেনি। তার পক্ষে এসব শোনা সম্ভব না। আদ্রিকা আবারও দৌড়ে নিজের ঘরে ফিরে গেল আর বালিশে মুখ গুঁজে নীরবে কাঁদতে লাগলো। রাবেয়া বেগম অবাক হয়ে পড়লেন। কি? হ্যাঁ মম। তুই কি ফারজানাকে বিয়ে করবি? আমার সাথে চিটিং করেছে মমও, প্রতারণা করেছে। ওর সাথে বিয়ে করার প্রশ্নই ওঠে না। তাহলে তুই কি করতে চাচ্ছিস? একা থাকতে চাচ্ছি। রাবেয়া বেগম এবার সহ্য করতে না পেরে বলেই ফেললেন। মেয়েটা তোকে অনেক ভালোবাসে আয়ান। আয়ন থমকালো, চমকে গেল। 440 ভোল্টের শক খেলো সে। সে মোটেই এমন কিছু আশা করেনি। আয়ন অস্পষ্ট স্বরে বলল। মানে? রাবেয়া বেগম তাচ্ছিল্যে বললেন, তোর কি মনে হয়? কি মনে হয় তোর? সবকিছু এত সহজ? বিয়েটা একটা ছেলে খেলা নাকি? আরে মেয়েদের বিয়ে একবারই হয়। আদ্রিকা কি কোনো পুতুল? সে কি পারতো না বিয়ের পরের দিন যখন জানতে পারলো যে তুই পরকীয়া করছিস, তখন তোকে ছেড়ে এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে পারতো না? তোর কি মনে হয় ওর মন বলতে কিছু নেই? আদ্রিকা কি কোনো কাঠের পুতুল? নিজেও তো মানুষ। আয়ন অবাক হয়ে ছলছল চোখে দাঁড়িয়ে রয়েছে। চোখের পলক ফেলেই চোখ দিয়ে অশ্রু পড়বে নিশ্চিত। আদ্রিকা ভালোবাসে তাকে, কিন্তু কেন? সে তো মেয়েটাকে কিছুই দেয়নি। খুব কষ্টে আয়ন কান্না আটকাচ্ছে। ছেড়েতে যে কাঁদতে নেই। রাবেয়া বেগম আবারও বললেন, আরে বেঈমান, তুই যখন খাস না তখন ও নিজে খায় না। মেয়েটা সারাদিন বসে বসে শুধুমাত্র তোর কথাই চিন্তা করে। তোকে কিভাবে ভালো রাখবে, কিভাবে তোর যত্ন নেবে, তোর কখন কি লাগবে সব কিছু। সব সময় ওর মাথায় এগুলোই থাকে। তোর জন্য খাবার রান্না থেকে শুরু করে তোর সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে দেওয়া। মেয়েটা ঠিকই স্ত্রী হিসেবে তার সমস্ত দায়িত্ব পালন করে। তুই যখন তোর স্ত্রীকে রেখে বাইরে চলে যাস, বাইরে ওই চরিত্রহীন মেয়েটার সাথে ঘুরে বেড়াতিস, তখন এইদিকে তোর চিন্তায় মগ্ন থাকা আদ্রিকা তোর আলমারির কাপড় চোপড় গুছিয়ে দেয়, তোর ঘর গুছিয়ে দেয়। কোনো দিন একবার বাড়ি ফিরে ওর চেহারাটা দেখেছিস? আমি দেখেছি। তুই যখন বাড়িতে থাকিস না তখন মেয়েটার মুখে আধার নেমে আসে। তুই বাড়িতে আসার সাথে সাথে ওর চোখে মুখে এক অদ্ভুত প্রফুল্লতা দেখতে পাই, যেন তোর বাড়ি ফিরে আসাতে মেয়েটা কতটা খুশি। আয়ন যেন শূন্যের মাঝে হারিয়ে গেছে। তার বুকের ভেতরটা শূন্য, যেন কেউ সবটুকু সুখ এক নিমেষে কেড়ে নিয়েছে। প্রতিটা নিঃশ্বাস তার বুকের পাঁজরগুলো ভারী হয়ে উঠছে, আর সেই ওজনটা যেন তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আদ্রিকার জন্য তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা, যার ভার সে আর বহন করতে পারছে না। চোখের পলক ফেলেই আদ্রিকার মুখটা তার সামনে ভেসে ওঠে, কিন্তু সে হাত বাড়ালেও ছুঁতে পারে না। এই বেদনার বোঝা আয়নকে ক্রমশ নিমজ্জিত করছে এক গভীর অন্ধকারে, যেখানে আলো নেই, নেই কোনো মুক্তি। আয়ন খুব ভালো করেই টের পাচ্ছে যে তার বুকের বাপাসটা খালি, আর তার এই খালি স্থানটার অংশ হলো তার বুকের বাঁ পাঁজরের সৃষ্টি, তার অর্ধাঙ্গিনীর আদ্রিকা। রাবেয়া বেগম কান্না ভেজা কণ্ঠে আবারও বললেন, একদম ভেতর থেকে কুড়ে কুড়ে মরে যাচ্ছে ও। আজ 9 মাস হতে চললো তোদের বিয়ে। আজ পর্যন্ত ও নিজের বাবা মাকে এসব সম্পর্কে কিছুই বলেনি। আমি এক বাবা মার কাছ থেকে তাদের আদরের মেয়েকে এনে জাহান্নামে রেখে দিয়েছি। ওর কষ্ট দেখে আমার দ্বিগুণ কষ্ট হয় আয়ান। আমি ভাবি ওর জায়গায় যদি আমার নিজের মেয়েটা থাকতো। আদ্রিকার বাবা মা যদি জানতে পারে যে তাদের মেয়ে এরকমভাবে এখানে থাকে, তাহলে কোনো দিনও এখানে থাকতে দেবে না। এই কারণে আদ্রিকা কখনো কাউকে কিছু বুঝতে দেয়নি, চুপচাপ শুয়ে গেছে। এমনকি আমার সাথেও এমন স্বাভাবিক আচরণ করে যাতে কিছু হয়নি, সব স্বাভাবিক রয়েছে। রাবেয়া বেগম চোখের কোণে থেকে পানি মুছে আবারও বললেন, জানিস, আমার মনেই হয় না যে ও আমার বৌমা, নিজের মেয়ে মনে হয়। মেয়েটা আমার কথা চিন্তা করে, তোর বাবার কথা চিন্তা করে। আমার আর তোর বাবার
সেবা করে। এখন পর্যন্ত ও আমার কাছে কোনো অভিযোগ করেনি। এত কিছু কেন করবে ও? একবারও নিজেকে প্রশ্ন করেছিস যে মেয়েটাকে তুই এতটা অবহেলা করিস সেই মেয়েটা কেন এই বাড়িতে পড়ে থাকবে? আজকে একজন শিক্ষিত মেয়ে, সে চাকরি করেও নিজের খরচ নিজে চালাতে পারে, তাহলে কেন ও কেন এই বাড়িতে পড়ে থাকবে? কখনো নিজেকে প্রশ্ন করেছিস? আয়ন পুতুলের মতো ধীরে ধীরে দুপাশে মাথা নাড়ল, যার অর্থ না। রাবেয়া বেগম চোর গলায় বললেন, ভালোবাসা? আয়নের বুকটা আবারও ধক করে উঠল। আবারও তার নিঃশ্বাসের গতি বেড়ে গেল। এই শব্দটায় খুব শক্তি। রাবেয়া বেগম বললেন, ভালোবাসা তোকে খুব বেশি ভালোবাসে। ভালোবাসা ছাড়া কখনো এরকম করা যায় না। ওর জায়গায় আমি হলে তো আমি নিজেই চলে যেতাম, কিন্তু মেয়েটা তোকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। আয়ন এইবার চোখের পানিটা আর ধরে রাখতে পারল না। চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটাই কি তবে ভালোবাসা? হিমেল কি তাকে এই অনুভূতির কথাই বলেছিল? তুই কখনো কি খেতে দেখেছিস ওকে? কখনো কি খাওয়ার জন্য কথা বলেছিস? জিজ্ঞেস করেছিস যে ও কেমন আছে, কি করছে, ঠিকমতো ঘুমাচ্ছে কিনা? খবর নিয়েছিস? বাড়ির কেউ ওর কোনো খবর নেয় না, কিন্তু ও ঠিকই প্রত্যেকটা মানুষের উপর দায়িত্ব পালন করে যায়। আয়নের হৃদয়ের গভীর এক অজানা কষ্টের স্রোত বইছে। আয়নের হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু সে কিচ্ছু বলতে পারছে না। এক অতৃপ্ত অদৃশ্য আগুন তার ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে। ফারজানা ছেড়ে যাওয়াটা তার একটুও কষ্ট হলো না, কিন্তু এখন আদ্রিকার কথা ভেবেই কেন তার বুকের বাঁ পাশটা জ্বলতে শুরু করেছে। উত্তর জানা নেই তার। আয়ন আর নিতে না পেরে নিজের মাকে জাপটে জড়িয়ে ধরলো আর হাউমাউ করে কেঁদে উঠল। রাবেয়া বেগম অবাক হলেন। তার এই ছেলে কাঁদতেও পারে নাকি? বোঝ হওয়ার পর থেকে আয়নকে তিনি কখনোই কাঁদতে দেখেনি। আয়ন কাঁদতে কাঁদতেই জবাব দিল, আমি আর পারছি না মম, দোহাই লাগে চুপ করো, আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা পুড়ে যাচ্ছে আমার। রাবেয়া বেগম আড়ালে মৃদু হাসলেন আর বললেন, কেন কষ্ট হচ্ছে তোর? আয়নের সোজা উত্তর। জানি না। রাবেয়া বেগম আবারও মৃদু হেসে মনে মনে বললেন। আলহামদুলিল্লাহ। আয়ন বারান্দায় রাবেয়া বেগমের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। রাবেয়া বেগম সযত্নে ছেলের মাথা আলতো হাত বুলিয়ে দিচ্ছেন। রাবেয়া বেগম বুঝতে পেরেছেন যে আজ তার ছেলে অনেক বেশি কষ্ট পেয়েছে, না হলে চোখের পানি ফেলতো না, তাই নীরব আছেন। এদিকে আয়ন ঘাপটি মেরে শুয়ে আছে মায়ের কোলে, কিন্তু গভীর রাতে নিস্তব্ধতা আয়নের মনোভাবকে আরও বাড়িয়ে দিয়েছে। রাতের অন্ধকারে যেন এক অগাধ সমুদ্র, যেখানে চাঁদের ক্ষীণ আলো কোনো কিছু স্পষ্ট করে না। আকাশে বাতাসে ঘন কুয়াশার মধ্যে যেন কিছু অজানা বেদনা বিরাজ করছে। নিজের শহরের আলো দূর থেকেই ঝলমল করছে, যেন হারিয়ে যাওয়া আশার সুতার মতো। বাতাসে গাছের পাতাগুলো কাঁপছে, তাদের সুরিলা সঙ্গীত যেন রাতে আরো গভীর শূন্যতার অনুভূতি এনে দিচ্ছে। তার হৃদয়ের কষ্ট যেন রাতের প্রতিটা অন্ধকার কোণায় লুকিয়ে থাকা। এই নিঃসঙ্গ মুহূর্ত রাতের শান্তি আর আত্মাকে একাকিত্বের আরো গভীরে নিয়ে যাচ্ছে। তাকে স্মরণ করিয়ে দিচ্ছে তার অভ্যন্তরীণ বেদনার কথা। আয়নের এখন বারবার মনে পড়ছে সেই রাতের কথা, যেদিন সে আদ্রিকার গায়ে হাত তুলিয়ে বাসর ঘর থেকে বের করে দিয়েছিল। আয়নের খুব ইচ্ছে করছে নিজেকেই পেটাতে। কেন এত কষ্ট দিল সে মেয়েটাকে? ফারজানার মোহে এইসব করলো সে। আয়নের মাথায় আরেকটা কথাও ঘুরপাক খাচ্ছে। আদ্রিকা সত্যিই তাকে ভালোবাসে। প্রথম থেকে করা সমস্ত সেবা যত্ন আয়ন মনে করছে। আদ্রিকা কখনোই তাকে অসম্মান করেনি, সবসময় তার কথা ভেবেছে। আচ্ছা, এটাই কি তবে ভালোবাসা? তাহলে কি হিমেলের মতো সত্যিই আমি ভালোবাসার অর্থ এতদিনে বুঝিনি? এই যে আমার এখন আদ্রিকার জন্য বুকটা ফেটে যাচ্ছে, এটা কি ভালোবাসা বলা যায়? এসব ভাবতে ভাবতে আয়ন নিষ্পলক চোখে তাকিয়ে রয়েছে পূর্ণিমা চাঁদের দিকে। এমন সময় আয়ন ডেকে উঠল, মা। রাবেয়া বেগম চমকে গেলেন। আজ কতদিন পর তার ছেলে তাকে মা বলে ডাকলো। আমেরিকা থেকে পড়াশোনা করে আসার পর থেকে আয়ন কখনো মা বলে ডাকেনি। আজ মা ডাক শুনে রাবেয়া বেগম আবেগে আপ্লুত হয়ে পড়লেন। বলো বাবা। আয়ন অসহায় কণ্ঠে বলল, আমি এখন কি করব? রাবেয়া বেগম ছেলেকে খোঁচা দিতে মজার ছলে বললেন, আর কি করবি? আদ্রিকাকে ডিভোর্স দিবি? আয়ন তৎক্ষণিক মায়ের কোল থেকে ফট করে উঠে চেঁচিয়ে বলল, অসম্ভব, জীবনে সম্ভব না। বিয়েটা কি ছেলে খেলা পেয়েছো? তোমার যখন ইচ্ছে তখন আমি বিয়ে করব, আবার তোমার যখন ইচ্ছে তখন আমি ডিভোর্স দেব। এত সহজ? বিয়ে করেছি তোমার ইচ্ছেতে, এখন সংসার করব আমার ইচ্ছে মতো। রাবেয়া বেগম অমায়িক হাসলেন আর বললেন, ডিভোর্সের কথা কে প্রথম বলেছে? আয়ন এবার একটু মিয়ে গিয়ে বলল, আমি কি আর জানতাম নাকি
যে ওই মেয়ে আমাকে ভালোবেসে ফেলেছে। আমি তো ভেবেছিলাম ও আমার সাথে থাকতে অস্বস্তি বোধ করছে বা আমাকে ঘৃণা করছে, এই জন্য তো ডিভোর্স দিয়ে মুক্তি দিতে চাইলাম। কিন্তু এখন যেহেতু ও আমাকে ভালোবাসে সেহেতু ওকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ও চাইলেও এখন ডিভোর্স পাবে না। পরক্ষণে সে আবার বলল। আচ্ছা মা, আমি কি ওকে ভালোবাসি? রাবেয়া বেগম বললেন। তোর কি মনে হয়? আয়ন মায়ের পাশে বসে বলল। হয়তো না, তবে ওর প্রতি একটা অদ্ভুত টান আছে। জানো মা, ওর আশেপাশে থাকলে এখন কেন জানি খুব শান্তি অনুভব করি। ওর চেহারাটা দেখলে খুব প্রশান্তির অনুভব হয় আমার, যেন মনে হয় আমার বুকে বাঁ পাশটা পরিপূর্ণ। ফারজানাকে নিয়ে কখনো এমন অদ্ভুত অনুভূতি হয়নি। কিছুক্ষণ থেমে আয়ন আবার বলল। তবে এটা ভালোবাসা না। আমি তো ওকে ওর মতো করে ভালোবাসতে পারিনি। ও আমাকে যেমনভাবে ভালোবেসেছে তার তুলনায় কিছুই করিনি। হয়তো আমি এখন ওকে ভালোবাসি না, কিন্তু বিয়ে এবং কবুল নামক দুটি শব্দের আকর্ষণের জন্যই ওর প্রতি আমার এতটা টান আছে। তবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর মন জয় করেই ছাড়ব। জানি ও আমায় ভালোবাসে, কিন্তু আমি ওকে এক নতুন রূপধারী আয়ানকে ভালোবাসতে বাধ্য করব। ও যেমন আমাকে ভালোবাসে ঠিক তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে আমি ওকে আমার করে নেব। রাবেয়া বেগম চকচক চোখে বললেন। ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর আয়ন বলল। মা, তুমি কি জানি বলতে চেয়েছিলে আমাকে? রাবেয়া বেগম বললেন। না, কিছু না, এমনিতেই। তুই এখন ঘুমাতে যা। আর আদ্রিকা বিষয়টা তুই কি করবি সেটা তোর ব্যাপার। আয়ন বলল। আচ্ছা। আয়ন চলে যেতে নিলে রাবেয়া বেগম আবারও ডেকে উঠলেন। আয়ান, বলো মা। রাবেয়া বেগম আবেগী কণ্ঠে বললেন। আজ থেকে আমায় মা বলেই ডাকিস বাবা। তোর মুখে মা ডাকটা শুনে আমার যে ভীষণ ভালো লাগে রে। আমার সেই ছোট্ট আয়নের কথা মনে পড়ে যায়। বিদেশিদের মতো মম মম করিস না তো। আয়ন একটা সুন্দর হাসি দিয়ে বলল। আচ্ছা মা। সেই রাতে আদ্রিকা কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ল। রাবেয়া বেগম ঘুমানোর আগে আজিম চৌধুরীকে কল করলেন। হ্যাঁ রাবু, শুভ সকাল। রাবেয়া বেগম বিরক্তি নিয়ে বললেন। রাখো তোমার শুভ সকাল, এখানে এখনো রাত, বুঝেছ? ও হ্যাঁ হ্যাঁ। শোনো, তোমার ছেলের চোখ খুলে গেছে। আজিম চৌধুরী অবাক হয়ে বললেন। সত্যি? হ্যাঁ, সবই অদ্রিকার জন্য। বলেছিলাম না অদ্রিকাই তোমার ছেলেকে লাইনে আনবে। এখন শুধু ওদের একটু সময় দরকার। আলহামদুলিল্লাহ। শোনো, আমেরিকায় আসার ব্যাপারটা বলেছ ওদের? না, এখনো বলেনি। কাল সকালেই সবাইকে একসাথে বলবো। আমার মনে হয় আমেরিকায় যাওয়ার ব্যাপারটা ওদের জন্য ভালো হবে। তাহলে আয়ান আর আদ্রিকা একটু স্পেস পাবে। আমারও তাই মনে হয়। একটি নরম আলো ধীরে ধীরে পৃথিবীর ওপর ঝরে পড়ছে। পাখিদের মিষ্টি কণ্ঠস্বর দূরের গাছ থেকে ভেসে আসছে, আর শিশির বিন্দু রোদের ছোঁয়ায় মুক্তোর মতো ঝিকিমিকি করছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে তাজা ফুলের ঘ্রাণ, যেন প্রকৃতি নতুন দিনের শুরুতে এক বিশেষ বার্তা দিচ্ছে। সূর্য আকাশের কোণে উঠে আসছে, আর সোনালি আলো পুরো পৃথিবীকে রাঙিয়ে তুলেছে। সবকিছুতে যেন এক অদ্ভুত শান্তি, নীরবতা আর নতুনত্বের ছোঁয়া। নতুন দিনের শুরু, নতুন সম্ভাবনা। এমন একটি সকাল যেখানে প্রতিটা মুহূর্তের মধ্যে একটি নতুন গল্পের শুরু লুকিয়ে আছে। ঘুম থেকে উঠেই আদ্রিকা নিচে গেল। আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। নিচে গিয়ে দেখলো যে রাবেয়া বেগম উঠে পড়েছেন। মা, আমি কি ঘুম থেকে উঠতে দেরি করে ফেললাম নাকি? না রে অদ্রিকা, আমি তাড়াতাড়ি উঠলাম। শোনো, এই নাও কফি। একটা রামিসার ঘরে আর একটা আমার ছেলের ঘরে দিয়ে আসো। আর হ্যাঁ, আয়ানকে একটু ঘুম থেকে ডেকে দিও তো। আদ্রিকা অবাক হয়ে বলল। আমি? হ্যাঁ তুমি। আর শোনো, তোমাদের তিনজনের সাথে একটা জরুরি কথা আছে আমার। তাড়াতাড়ি ওদেরকে আসতে বলো। আদ্রিকা প্রথমে রামিসার ঘরে গিয়ে তাকে ডেকে দিল, আর তাকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলল। এরপর আয়নের ঘরে গেল। আদ্রিকা যখন আয়নকে ডাকতে এগিয়ে আসে, তার দৃষ্টি আটকে যায় আয়নের মুখের উপর। আয়নের মুখে ছড়িয়ে থাকা এক অদ্ভুত মাধুর্য, যার গভীরে সে ডুবে যায়। আয়নের চেহারা যেন এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে আছে। তার ত্বক যেন তৃপ্তিময়, ঘন কালো চোখের পাতা ভারী হয়ে বন্ধ, যেন কোনো সুরম্য স্বপ্নের দেশে ভেসে যাচ্ছে। তার নাকে শীর্ষ, মুখের কাটা কাটা রেখা, আর গালের হালকা ছাপ যেন কোনো নিপুণ শিল্পীর হাতে করা মূর্তি। রাতে ঘুমানোর কারণে আয়নের চুলগুলো একটু এলোমেলো, আর তার ত্বকে যেন সকালের রোদের মৃদু আভা লেগে আছে। আয়নের নাকের ওপরে হালকা তেল লেগে যাচ্ছে, যা চকচক করছে, যা তাকে আরো মোহনীয় করে তুলছে।
আদ্রিকার চোখ ঘুরে যায় আয়নের নিখুঁত নাকের দিকে, যেখানে তেলের সেই মৃদু জেল্লা এক ধরনের কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। তার নিঃশ্বাসের সাথে ত্বকের মসৃণতায় মিশ্রণ যেন আদ্রিকার হৃদয়ে এক নীরব সুর সৃষ্টি করে। আদ্রিকা মুগ্ধ হয়ে আয়নের মুখের প্রতিটি খুঁটিনাটি দেখছে, যেন কোনো শিল্পকর্মের উপর তার দৃষ্টি আটকে গেছে। সে নীরবে সেই সৌন্দর্য উপভোগ করতে থাকে, যেন আয়নের ঘুমন্ত মুখ তার হৃদয়ে এক আম্লান স্মৃতি হয়ে থাকবে। আদ্রিকার মনে হয় এই সৌন্দর্যকে একবার ছুঁয়ে দেখা উচিত, কিন্তু সে নিজের হাত সরিয়ে নেয়। আয়নের চোখের পাতাগুলো আলতোভাবে বন্ধ, আর তার নিঃশ্বাসের সুরেলা ছন্দ যেন এক অপার্থিব সঙ্গীত। ঠোঁটের কোণে লেগে থাকা সেই চিরচেনা হাসি যেন কোনো সুখ স্বপ্নের ছোঁয়া। আদ্রিকা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আয়নের দিকে। তার একদমই তাকে ডাকতে ইচ্ছে করছে না। সকালের শান্তি, আয়নের মুখের কোমলতা আর তার নাকের সেই তেলের চকচকে আভা সব মিলিয়ে আদ্রিকা এক অপূর্ব মায়ে আবদ্ধ হয়ে যায়। সে আয়নকে ডাকতে ভুলে যায়, বরং এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে চায়, যেন এই সকালের মায়াবী মুহূর্ত তারা একসাথে হারিয়ে যেতে পারে। কিছুক্ষণ পর নিজের ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে বিছানায় বসে আলতো হাতে আয়নের এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। তারপর উঠে দাঁড়িয়ে আয়নকে ডাকতে শুরু করে। শুনছেন? উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। তার এই মিউট রেডিওর আওয়াজ কি আর আয়নের কানে পৌঁছেছে? আদ্রিকার মাঝে মাঝে খুব হাসি পায়, এটা ভেবে যে এই লোক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য রামিসাকে বকাবকি করে, অথচ নিজেই মাঝে মাঝে বেলা করে ঘুম থেকে ওঠে। আরেকটু ডাকাডাকি করার পর আয়নের চোখ পিটপিট করে নাড়তে দেখা গেল। আদ্রিকা আবারও ডাকলো, উঠে পড়ুন, মা ডাকছে। আলতো করে চোখ খুলে সাত সকাল আদ্রিকাকে নিজের ঘরে দেখে অবাক না হয়ে পারল না আর। ধরফর করে বিছানা থেকে উঠে পড়ল আর ঘুমু ঘুমু মোহনীয় কণ্ঠে বলে উঠল, দেরি হয়ে গেছে আদ্রিকা, আরেকটু আগে ডাকতে। আদ্রিকা থমকে গেল। এই প্রথমবার আয়ানোর নাম ধরে ডেকেছে। এই 9 মাসে কোনো দিনও আয়ান আদ্রিকার নাম ধরে তাকে ডাকেনি। আয়নের মুখে আদ্রিকার নিজের নাম শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে। আয়নের মুখে তার নামটা কতটা মোহনীয় লাগে। আদ্রিকার ইচ্ছে করলো আর একবার আয়নের মুখে তার নামটি শোনার। হয়তোবা আয়ান তার মনের কথা কোনো এক জাদুকরী মাধ্যমে বুঝে গিয়েছিল। তাই আয়ান আবার বলল, কি হলো আদ্রিকা, স্ট্যাচু অব লিবার্টি হয়েছে কেন? আদ্রিকা এবার একটা ঢোক গিলে বলল, মা আপনাকে ডাকছেন, কিছু নাকি বলতে চান। এই কফিটা আপনার। বলেই আদ্রিকার 1 সেকেন্ডও দাঁড়ালো না, রকেটের স্পিডে আয়নের ঘর থেকে বেরিয়ে আসলো। আয়ন একটু মুচকি হেসে ভাবলো, মেয়েটা কি ভয় পেল নাকি লজ্জা পেল? আয়ন কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। আয়নকে আসতে দেখে রাবেয়া বেগম বললেন, হ্যাঁ রে আয়ান, তাড়াতাড়ি আয়, কথা আছে। কি কথা মা, এত সকাল সকাল সবাইকে এনে হাজির করিয়েছো? রাবেয়া বেগম সুন্দর করে হেসে বললেন, তোদের জন্য একটা সুখবর আছে। রামিসা যেন খুব মজা পেল, লাফিয়ে বলে উঠল, বলো মম, তাড়াতাড়ি বলো। আয়নার আদ্রিকা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রাবেয়া বেগমের দিকে। তাদের দুজনের দিকে একবার তাকিয়ে রাবেয়া বেগম বললেন, নয়নতারার বিয়ে ঠিক হয়েছে, তাও আবার সার্জিসের সাথে। আয়ন আর রামিসা একসাথে সোফা থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে পড়ল। হোয়াট? বেচারি আদ্রিকা কিছুই বুঝলো না। এই নয়ন তারাটা আবার কে, কোথা থেকে এলো? আয়ন যখন অবাক হওয়ার রেশটা কাটাতে পারেনি, তখন রামিসা বলে উঠল, বিয়ে নয়নতারার? কেন, কখন, কোথায়, কিভাবে? আয়ন অভিযোগের সুরে বলে উঠল, মামুনির কি এই কাজটা করা উচিত হয়েছে মা? আমাদেরকে না জানিয়ে নয়নতারার বিয়ে ঠিক করে ফেললো। রাবেয়া বেগম কিছু বলতে যাবে, তার আগে এইদিকে বেচারি আদ্রিকা মিনমিন করে বলল, আমাকে কেউ একটু বলবেন যে ঠিক কার বিষয়ে কথা বলছেন আপনারা? আয়ন যেন এরই সুযোগ খুঁজছিল, উৎসুক হয়ে বলে উঠল, ওকে তুমি চিনবে না আদ্রিকা, ও আমেরিকায় থাকে, আমার ফুফাতো বোন হয়। আদ্রিকা ছোট্ট করে বলল। ও। রাবেয়া বেগম বলে উঠলেন, তোরা কি দেরি করিস না, যা গোছগাছ করার আছে শুরু কর, কাল সকালে ফ্লাইটে যাব। আদ্রিকা বলল। মা আমিও। রাবেয়া বেগম হেসে বললেন, হ্যাঁ মা, অবশ্যই, তুমি না গেলে কি করে হয়? আয়নের ফুফু এমনিতেই ক্ষেপে আছে, কারণ তোমাদের বিয়েতে তো আসতে পারেনি, তাই তোমাকে দেখেনি। তোমাকে আর আয়নকে না নিয়ে গেলে আমাকে আর ওই দেশে ঢুকতেও দেবে না। আদ্রিকা মুচকি হাসল। রাবেয়া বেগম মনে মনে ভাবলেন,
আমার আসল উদ্দেশ্য তো তোমার আর আয়নের মিল করানো। ওখানে গিয়ে তোমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক করিয়ে তবেই দেশে ফিরবো ইনশাল্লাহ। সন্ধ্যার আকাশে লাল কমলা রঙের আভা মিশে যাচ্ছে ধীরে ধীরে। সূর্য পশ্চিমে ডুবে আছে, আর তার শেষ রশ্মিগুলো গাছের পাতা আর নদীর জলে মৃদু প্রতিফলিত হচ্ছে। হালকা বাতাসে চারপাশে গাছপালার পাতা নরম নাচছে। পাখিরা তাদের শেষ গান গেয়ে ঘরে ফিরছে। দূর থেকে কোনো মন্দির বা মসজিদের প্রার্থনার ধ্বনি শোনা যাচ্ছে, যা এই মুহূর্তে আরো পবিত্র করে তুলছে। নদীর ধারে বা গ্রামীণ পথে কয়েকটি ছোট ঘরের জানলা দিয়ে আলো ছড়িয়ে পড়ছে, যেন আশেপাশে প্রকৃতি রাত্রির স্বপ্নে হারিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সোনালী সন্ধ্যায় আদ্রিকা নিজের ঘরে লাগেজ গোছাতে শুরু করেছে। একটু আগে সে রাবে বেগমকে ওষুধপত্র খাইয়ে ব্যাগ গুছিয়ে দিয়ে এসছে। এখন রাবে বেগম রামিসা দুজনেই ঘুমাচ্ছে। কাল সকাল সকাল উঠতে হবে যে, তাই বিশ্রাম নিচ্ছে তারা। আয়নের খবর আদ্রিকা আপাতত জানে না। দুপুরে খাওয়া দাওয়া শেষে সে ঘরে ঢুকেছে ঘুমানোর জন্য। আদ্রিকা একে একে সব জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে। সে একটু বেশি কাপড় নিল, কারণ রাবেয়া বেগম বলেছেন যে ওখানে নাকি অনেক দিনই থাকতে হবে। লাগেজের দিকে তাকিয়ে আদ্রিকা যখন কাপড় চোপড় নিয়ে চিন্তায় ব্যস্ত, তখন সে দরজা থেকে গলা খাকারির আওয়াজ পেল। সাথে সাথে পেছন ঘুরে আয়নকে দেখে অবাক হলো। তাড়াতাড়ি করে মেয়েটা ওইটা ঠিকঠাক করে নিল। আধীর কণ্ঠে বলে উঠল, আপনি এ সময় ঘুমননি? আয়ন মাথা চুলকে জিজ্ঞেস করলো। ভেতরে আসি? আদ্রিকা উৎসুক হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন না, ভেতরে আসুন, কিছু লাগবে আপনার? আয়ন ভেতরে ঢুকে পড়ল। আসলে একটা কথা বলতাম, তুমি কিছু মনে না করলে আর কি। আয়নের মধ্যে নার্ভাসনেস দেখে আদ্রিকা আরো বেশি উৎসুক হয়ে পড়ল। বলুন না, সমস্যা নেই, বলুন আপনি। আয়ন আমতা আমতা করে বলল, আমার লাগেজ গুছিয়ে দিতে একটু সাহায্য করবে? আদ্রিকা একটু অবাক হলো। এত বড় মানুষটা লাগেজ গোছাতে পারে না, এটা কোনো কথা নাকি? আদ্রিকা কিছু বলতে যাবে, তার আগে আয়ন আবারও তাড়াহুড়ো করে বলে উঠল, না মানে মাকেই বলতাম, কিন্তু মা তো মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে আর আমার পাঞ্জাবিগুলো খুঁজে পাচ্ছি না। মূলত আয়নের কোনো সাহায্যের প্রয়োজন ছিলই না, আর না সে পাঞ্জাবি নামক কোনো বস্তু আদৌ খুঁজছে। তার তো প্রধান লক্ষ্য অন্য কিছু। বেচারি আদ্রিকা তো আর সেটা বুঝল না। তবে পাঞ্জাবির কথা বলতেই সে চোখ বড় করে এক হাত মাথায় দিয়ে বলল, হায় আল্লাহ, আমি তো আপনার সব পাঞ্জাবি ধুয়ে দিয়েছি, ওগুলো কাল সকালের মধ্যে শুকোবে না তো, আর শুকোলেও আয়রন করতে লাগবে। আপনার তো আর কোনো পাঞ্জাবি নেই, তাই না? আয়ন বোকা বনে গেল। সে তো পাঞ্জাবি খুঁজেইনি। বাহ, অন্ধকারে মারা ঢিলটা লেগে গেল। আয়ন বলে উঠল, আরে না, সমস্যা নেই, আমি তো এমনি খুঁজছিলাম পাঞ্জাবি। আমি তো পাঞ্জাবি নিয়ে যাব না, আমরা তো আমেরিকায় গিয়ে শপিং করব, আমার এত কিছু নিয়ে যাওয়ার লাগবে না। এরপর আয়ন আদ্রিকার লাগেজের দিকে তাকিয়ে বলল, সে কি, তুমি এত কাপড় নিয়েছো? এত কাপড় নেওয়ার লাগবে না আদ্রিকা, 2-3টে নাও, ওখানে গিয়ে তোমায় আমি নতুন কাপড় কিনে দেব। না না না, আমার লাগবে না তো। আয়ন দুই হাতে কোমরে রেখে বলল, আমি তোমায় জিজ্ঞেস করিনি, বুঝেছো? বলেছি আমেরিকায় যাবে আর কিছু কিনবে না, তা কি হয় না কি বোকা? আমরা সবাই ওখানেই নতুন করে শপিং করব, আর নয়নতারার বিয়ের জন্য তো শপিং করতেই হবে। এখন চলো, আমার লাগেজ গুছিয়ে দিতে সাহায্য করো। আদ্রিকা আয়নের ঘরে সে আলমারি থেকে বেছে বেছে কাপড় নিচ্ছে আর লাগেজ গুছিয়ে দিচ্ছে। কয়েকটা কাপড় গুছিয়ে আদ্রিকা আয়নকে বলল, আপনি একটু দেখুন তো, এই কয়টা দিয়ে আপনার হবে? অবশ্যই হবে। বলে আয়ন লাগেজে চেন লাগিয়ে দিল। আদ্রিকা বলল, আমি কি এখন যাব? না না, একটু দাঁড়াও। আয়ন নিজের খাবার থেকে একটা শপিং ব্যাগ বের করলো আর আদ্রিকার দিকে বাড়িয়ে দিল। আদ্রিকা একবার আয়নের দিকে তাকালো, একবার আয়নের হাতে থাকা ব্যাগের দিকে তাকালো। আয়নকে দেখেই মনে হচ্ছে যে সে অপ্রস্তুত। বাম হাত দিয়ে নিজের ঘাড় স্লাইড করে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে পড়ল, এটা তোমার? আদ্রিকা এখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নের দিকে। আদ্রিকার হেলদোল না দেখে আয়ন বাম হাত দিয়ে আদ্রিকার কাঁপতে থাকা ডান হাতটা নিচেই ধরল এবং শপিং ব্যাগটা ধরিয়ে দিল। আবারও আয়নের অপ্রত্যাশিত স্পর্শে আদ্রিকা কেঁপে উঠল, তবে বুঝতে দিল না সে সেই মানুষটিকে। আয়নও যে আদ্রিকার হাত ধরে স্বাভাবিক ছিল তা কিন্তু না। আদ্রিকা একবার ব্যাগটার দিকে তাকিয়ে আয়নকে বলল, এটা এটা আমার জন্য? আয়ন মুচকি হেসে বলল, তোমার জন্য, শুধু তোমার জন্য। আদ্রিকা আবার বলল, কি আছে এতে? আয়ন আর একটু হেসে বলল। খুলে দেখো। আদ্রিকা ব্যাগটা খুলে ভেতর থেকে একটা বড় প্যাকেট পেল।
আবারও আয়নের দিকে এক পলক তাকিয়ে প্যাকেটটা খুলে ফেলল। আদ্রিকা দেখলো যে একটা ডার্ক মেরুন রঙের শাড়ি। আয়ন তো অপলক দৃষ্টিতে তাকিয়ে তার অর্ধাঙ্গিনীর প্রতিক্রিয়া দেখতে ব্যস্ত। সে তো মূলত সেই শাড়িটা দিতেই আদ্রিকাকে ঘরে নিয়ে এসছে। লাগেজ গোছানো তো বাহানা মাত্র। আদ্রিকা খুশিতে নিঃশব্দে কেঁদেই দিল। আদ্রিকার চোখে পানি দেখে আয়ন ভাবাচেকা খেয়ে গেল। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি হলো আদ্রিকা, তুমি কাঁদছো কেন? আদ্রিকা চোখ মুছে ভিজে যাওয়া আঁখি পল্লব মেলে আয়নের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনি আমার জন্য শাড়ি এনেছেন? আমার জন্য? আদ্রিকার মন চাইছে শাড়িটাকে বুকের মধ্যে চেপে ধরে হাজারটে চুমু খেতে। তার প্রিয় মানুষের দেওয়া প্রথম উপহার বলে কথা। সে নিজের চাওয়াটা আংশিক পূর্ণ করলো। শাড়িটাকে আস্তে পিস্তে দুহাত দিয়ে জড়িয়ে নিয়ে আয়নের দিকে তাকালো। আয়ন তো নীরবে তার প্রিয় অর্ধাঙ্গিনীকে দেখছে। মেয়েটা কত খুশি এটুকুতে। একটা মাত্র শাড়ি পেয়ে মেয়েটা এত খুশি। অবশ্য যেই মেয়ে ভালোবাসার জন্য আয়নের দেওয়া গত 9 মাসের অবহেলা ভুলে গেছে, সেই মেয়ে তার দেওয়া ছোট্ট জিনিসেও খুশি তো হবে। সে তো আর ফারজানের মতো টাকা লোভী নয়। আদ্রিকার খুশি দেখে আয়নের যেন বুকটা ঠান্ডা হয়ে গেল। খুব ইচ্ছে করলো আদ্রিকাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারল না। তার বিবেক বাধা দিচ্ছে। মেয়েটা যদি তাকে ভুল বুঝিয়ে রাগ করে। আয়ন মায়াময় কণ্ঠে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? আদ্রিকা উপর থেকে নিচে মাথা নেড়ে খুশিতে বলল, খুব খুব বেশি পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর। আয়ন যেন আরো খুশি হলো আর আবারও বলে উঠল, জানো, এই কালারটা তোমায় অনেক সুন্দর মানাবে। গতকাল শপিং মলে একবার দেখে শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। অনেক সুন্দর লাগবে তোমায়। কাল সকালে তুমি এই শাড়িটা পরে আমেরিকা যাবে। আদ্রিকা চোখ পিটপিট করে জিজ্ঞেস করলো, শাড়ি পরে আমেরিকা? আয়ন বলল, হ্যাঁ। আদ্রিকা বাচ্চাদের মতো করে আবারও বলে উঠল, শাড়ি পরে ওই দেশের মানুষ আমায় মেনে নেবে কি? আয়ন হো হো করে হেসে বলল, অবশ্যই মেনে নেবে। সবাই অবশ্যই অবাক হবে। সমস্যা কি? তুমি সবার থেকে এক্সেপশনাল হয়ে থাকবে আর মামনিও খুশি হবে। আদ্রিকা অবাক হলেও কিচ্ছু বলল না, কারণ তার ইচ্ছে করছে সে তো পারলে এখনই শাড়িটা পরে নেয়। সূর্যের প্রথম আলো মেঘের আড়াল থেকে বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। আকাশটা ফিকে নীল আর বাতাসে একরকম সজীবতার গন্ধ। দূরে কোথাও পাখির কাকলি শোনা যাচ্ছে, যেন নতুন দিনের আগমনী বার্তা। পৃথিবীটা যেন ধীরে ধীরে জেগে উঠল ঘুম থেকে। তবে চৌধুরী বাড়িতে এখনো মোটেও নীরবতা বিরাজ করছে না। সবাই যে যার কাজে ব্যস্ত। আর 1 ঘন্টার মধ্যেই তাদের এয়ারপোর্টে যেতে হবে। রাবেয়া বেগম বাড়ির সার্ভেন্টদের সবকিছু বুঝিয়ে সুজিয়ে দিয়ে যাচ্ছেন। রামিসা সেই তখন থেকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সেজেই যাচ্ছে, আর তার সাজগোজ শেষই হচ্ছে না। আন ধপধপে সাদা রঙের একটা শার্ট পরেছে, হাতা গুটিয়ে সব লাগেজ ব্যাগে গাড়িতে তুলছে। তবে আদ্রিকা এতক্ষণ রাবেয়া বেগমের সাথে সার্ভেন্টদের উপদেশ দিলেও সবাই মিলে তাকে তৈরি হওয়ার জন্য জোরে পাঠিয়ে দিয়েছে। আয়ন ব্যাগপত্র সব গাড়িতে তুলে জোরে হাঁক ছুড়ল, মা, কি হলো? এসো তাড়াতাড়ি। আর 1 ঘন্টার মধ্যেই তো এয়ারপোর্টে পৌঁছাতে হবে। রামিসা, তাড়াতাড়ি আয়। কিছুক্ষণের মধ্যেই ব্যাঙের মতো লাফাতে লাফাতে রামিসা এসে হাজির হলো আর বলল, ভাইয়া, আমি এসে গেছি। আয়ন একবার সদর দরজার দিকে তাকিয়ে বলল। তোর ভাবি কই? রামিসা বাঁকা হেসে ফিস ফিস করে বলল, ভাবি তো শাড়ি পরছে ভাইয়া, বসতে হবে। এই কারণে একটু সময় লাগবে, বুঝলে? হয়ে গেছে মনে হয়। একটু তো ধৈর্য ধরতে পারো না কি? আয়ন কিছু না বলে একবার উপরে আদ্রিকার রুমের দিকে তাকিয়ে মুচকি হাসলো। না জানি মেয়েটাকে শাড়ি পরে কতটা সুন্দর লাগবে। আয়ন একটু আগেই তাকে বারবার করে বলে এসেছে যেন সে তেমন না সাজে। আদ্রিকা বাধ্য মেয়ের মতো মাথা দুলিয়েছে। এমনিতেই শাড়ি পরলে সুন্দর লাগবে, তার উপর সাজলে তো আয়ন এখনই শহীদ হয়ে যাবে। তখন দেখা যাবে তাকে আমেরিকা না গিয়ে হসপিটালে ঝুলে থাকতে হবে। কিছুক্ষণ পর রাবেয়া বেগমও চলে আসলেন। এসেই বললেন, কিরে রামিসা, এখন উঠিসনি কেন? উঠে পড়। আর আয়ান হিমেলকে কল দে, তাড়াতাড়ি আসতে বল। ও কোথায়? রামিসার চোখ সতর্ক হলো, বলে উঠল, ওয়েট, উনি কেন আসবেন? রাবেয়া বেগম গাড়িতে উঠতে উঠতে বললেন, হিমেলও যাবে আমাদের সাথে। রামিসা যেন অবাকে সি করে পৌঁছে বলল, আজব, উনি কেন যাবে? তারপর পকেট থেকে ফোন বের করতে থাকা আয়ানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওই লোক কেন আসবে? রাবেয়া বেগম বললেন, ও মা, হিমেল কি আমাদের পর নাকি? আর তাছাড়া তোর মামুনি ওকেও যেতে বলেছে। কতদিন হয়ে গেল ছেলেটাকে দেখে না। আসলে আয়ন আর হিমেল ছোটবেলার বেস্ট ফ্রেন্ড হওয়ায় আয়নের ফুপু অনিমা চৌধুরী হিমেলকেও অনেক আদর করে।
আয়ান আর হিমেল যখন ছোট ছিল ওই সময় অনিমা বেগম দেশেই থাকতেন। এই কারণে তার সাথে আয়ান আর হিমেলের বেশ সখ্যতা গড়ে উঠেছিল। বড় হলেও মামনির কাছে আয়ান আর হিমেল সেই ছোট্ট। কিন্তু অনিমা বেগমের বিয়ে 3 বছর পর তারা আমেরিকায় পাড়ি জমায়। মূলত অনিমা বেগমই হিমেলকেও তাদের সাথে আসতে বলেছেন। গত 3 বছর ধরে দেখেনি সে। আয়ান হিমেলকে কল করলো। হ্যাঁ দোস্ত বল। কিরে, কই তুই হিমেল? তাড়াতাড়ি আয়। আরে তোরা বেরিয়ে পড়, আমি একেবারে এয়ারপোর্টে আসছি, ওখানে মিট করি। আয়ান কিছু বলতে যাবে তার আগেই চোখ পড়লো বাড়ির সদর দরজার দিকে। তখনই তার হৃদয় থমকে গেল, স্তব্ধ হয়ে গেল তার কণ্ঠনালী। এক মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মানবীর দিকে, যে মেরুন শাড়িতে মোড়ানো এক অপরূপ রূপে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। প্রতিটি পদক্ষেপে শাড়ির কুচি যেন বাতাসে হালকা করে তুলছে, আর আদ্রিকার চুলগুলো যেন নরম বাতাসে খেলা করছে। এদিকে হিমেল কারোর সার শব্দ না পেয়ে বলে উঠল, কিরে আয়ান, হ্যালো, চুপ হয়ে গেলি কেন যে? কিন্তু হিমেলের কথা তো আর আয়নের কানে পৌঁছচ্ছে না। সে তো অন্য জগতে হারিয়ে গিয়েছে। হিমেল নেটওয়ার্কের সমস্যা ভেবে জোরে জোরে বলল, কিছু শোনা যাচ্ছে না আয়ান, তুই এয়ারপোর্টে চলে আয়, আমি ওখানে আসবো, রাখলাম। বলেই হিমেল কল কাটলেও আয়ন তখনও ফোন কানে নিয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিকার প্রতিটি পদক্ষেপ যেন আয়নের হৃদয়ের গভীরে এক মধুর কম্পন সৃষ্টি করলো। মেরুন শাড়ির ভাঁজে ভাঁজে লুকানো ছিল এক স্বপ্নীল রূপ, যা আয়নকে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ করে রাখলো। তার মনে হলো এই পথ যেন কোনো এক পরীর দেশে নিয়ে যাচ্ছে, যেখানে আদ্রিকা তার স্বপ্নের আভাস হয়ে ধরা দিয়েছে। আদ্রিকা যখন আরো কাছে এলো, আয়নের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও উত্তেজনার মিশ্রণ ছড়িয়ে পড়ল। তার চোখে ছিল ভালোবাসার গভীরতা, আর মনে ছিল এক অতল আবেগের ঢেউ। আয়নের শ্বাস প্রশ্বাসে এক অজানা উত্তেজনা ভর করল। তার চোখের পাতা এক মুহূর্তের জন্য নড়ল না। আদ্রিকা তার দিকে এগিয়ে আসা যেন তার হৃদয়ের স্পন্দন আরো জোরালো করে তুলল। আয়ন বিড়বিড় করে বলল, এই মুহূর্ত, এই সৌন্দর্য আমি সারা জীবন ধরে রাখতে চাই। আদ্রিকা আয়নের সামনে এসে দাঁড়ালো। আয়নকে এভাবে ফোন কানে নিয়ে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকানো দেখে আদ্রিকা নিজেই একবার পরখ করলো। না, সবই তো ঠিক আছে। ব্লাউজ তো বড় সাইজের পরেছে, এমনকি শাড়িতে 100-এরও বেশি সেফটি পিন মেরেছে, যাতে শরীরে অযাচিত কোনো অংশ দেখা না যায়। তাহলে আয়ন কেন ওর দিকে এভাবে তাকিয়ে আছে? ভেবে পেল না বেচারি আদ্রিকা। আয়নের মনোযোগ পেতে হালকা কাশলো সে। আয়ন আস্তে করে ফোন কান থেকে নামালো। ওই মুহূর্তে গাড়ি থেকে মাথা বের করে দিয়ে রামিসা বলে উঠল, কি ব্যাপার ভাইয়া, ভাবি কি এখনো? আদ্রিকাকে দেখেই রামিসার মুখ বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছুটে আসলো আদ্রিকার দিকে। ওয়াও ভাবি, জাস্ট জোস, কি সুন্দর লাগছে তোমাকে, একদম পরি। হায় মার্টালা। আয়ন এখনো চুপ করেই তাকিয়ে আছে। গাড়ি জানালা থেকে একটু উঁকি মেরে রাবেয়া বেগম বললেন, দেখতে হবে না বৌমাটা কার? আমার বৌমা, সুন্দর তো লাগতেই হবে। এরপর আদ্রিকার দিকে তাকিয়ে বললেন, এদিকে আয় তো মা, তোর কানের পিছে একটা নজর ফুটা দিয়ে দিই। সবাই যেভাবে নজর দিচ্ছে তোকে, তাড়াতাড়ি আয়। আদ্রিকা লজ্জা পেয়ে আয়নের দিকে একটু তাকিয়ে গাড়ির কাছে গেল। রামিসা একটু বাঁকা হেসে আয়নের কানের কাছে গিয়ে বলল, ভাইয়া, মম কিভাবে বুঝলো যে তুমি ভাবির দিকে নজর দিচ্ছ? আয়ন ভ্রুকুচকে নিজের বেহায়া বোনের দিকে তাকালো। রামিসা একটু ভাব নিয়ে বলল, সদর দরজার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে তো, তাই বললাম আর কি। আয়ন এবার জোরে রামিসার কান মুলে দিল আর বলল, খুব পেকে গেছিস না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। রামিসা চেঁচিয়ে উঠল, না ভাইয়া প্লিজ, লাগছে, ছাড়ো প্লিজ, আর কখনোই সত্যি কথা বলবো না। আয়ন রামিসার কান ছেড়ে দিয়ে গাড়ির কাছে চলে গেল। রামিসা কান ঘষতে ঘষতে বলল, ধর, এই দুনিয়ায় আসলে সত্যি কথার ভাত নাই। সবাই যখন এয়ারপোর্টে পৌঁছলো, তাদের চারপাশে ব্যস্ততা তাড়াহুড়োর পরিবেশ। আয়ন গাড়ি থেকে সব ব্যাগ লাগেজ বের করতে থাকলো। এরই মধ্যে হিমেল সেখানে উপস্থিত হয়। রামিসা তাকে দেখে মুখ ভ্যাংচালো। হিমেলও তাকে পাত্তা দিল না। রাবেয়া বেগম হিমেলের সাথে আলাপ করা শুরু করে দিলেন। তা দেখে রামিসা মহাবিরক্ত হয়ে বলে উঠল, ঢং দেখে বাঁচি না। এদিকে আদ্রিকা গলা উঁচিয়ে উঁচিয়ে আশেপাশে তাকাচ্ছে। আসলে সে তার কলিজার বান্ধবী মিশাতের জন্য অপেক্ষা করছে। কদিন আগে সে মিশাতের সাথে রাগারাগি করলেও বেশিক্ষণ এমন রাগ ধরে রাখতে পারেনি। মিশাতের বাড়ি গিয়ে এক বক্স চকলেট দিয়ে আদ্রিকাকে রাগ ভাঙাতে হয়েছে তার। আজ তো আদ্রিকা আমেরিকা চলে যাবে, তাই বিদায় জানাতে এয়ারপোর্টে আসার কথা মিশাতে। রামিসা জিজ্ঞেস করলো,
কাকে খোঁজো ভাবি? ভাইয়া তো এইদিকে। আদ্রিকা পরে কথাটা না শুনেই বলল। ওই যে আমার ওই বান্ধবীটা নিশাদ এখন আসার কথা। রামিসা ঠোঁট গোল গোল করে বলল। ও, একটু পর মিশা চলে এলো। রাবেয়া বেগম মিশাতের সাথেও বেশ কথা বললেন। আয়ন গাড়ি পাঠিয়ে এসে অপরিচিত একটি মেয়েকে দেখে আদ্রিকাকে বলল। ইনি কে? মিশাত হেসে সালাম দিল। আদ্রিকা বলল, ওই যে আমার বেস্ট ফ্রেন্ড নিশাদ। আয়ন চিনতে পারল, তাই ভদ্রভাবে কিছুক্ষণ কথা বলল। আরো কিছু সময় পার মিশাত বিদায় জানিয়ে চলে গেল। আয়ন হিমেলকে উদ্দেশ্য করে বলল, তুই মা আর রামিসাকে নিয়ে এগিয়ে যা। হিমেল বাধ্য ছেলের মতো রাবেয়া বেগম আর রামিসাকে নিয়ে এগিয়ে যায়। ওরা যাওয়ার পর আয়ন আদ্রিকার হাত ধরে যেন এক অপরের সংস্পর্শে থেকে এই দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হতে চান। আদ্রিকা একটু চমকালেও পরক্ষণে লজ্জায় মাথা নামিয়ে নেয়। আয়ন বলে, হাতটা ছেড়ো না, না হলে হারিয়ে যাবে। প্রথমে তারা চেক ইন কাউন্টারের দিকে এগিয়ে যায়। সেখানে নিজেদের পাসপোর্ট ও টিকিট দেখিয়ে তারা তাদের লাগেজ চেক ইন করায়। চেক ইন সম্পন্ন হলে তারা হাতে নেয় বোর্ডিং পাস। আদ্রিকা একবার তাকায় আয়নের দিকে। তাদের মধ্যে এক বোঝাপড়ার মৃদু হাসি বিনিময় হলো। এরপর সবাইকে নিয়েই তারা ইমিগ্রেশন কাউন্টারে এদিকে এগিয়ে যায়, যেখানে কর্মরতরা তাদের পাসপোর্ট ও ভিসা যাচাই করলেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তারা ইমিগ্রেশন পার হয়ে নিরাপত্তা চেকিং এর দিকে যায়। এখানে তারা নিজেদের সঙ্গে থাকা হ্যান্ড লাগেজগুলো স্ক্যান করা এবং ব্যক্তিগত চেকিং শেষে তারা অপেক্ষামান লাউঞ্জে গিয়ে বসে। কিছুক্ষণ পরে তাদের ফ্লাইটের বোর্ডিং ঘোষণা হয়। তারা গেট দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করে এবং ধীরে ধীরে বিমানে ওঠে। বিমানের আসনে বসার পর তারা নিজেদের বেল্ট বেঁধে নেয়। হিমেল, রামিসা আর রাবেয়া বেগম একসাথে বসে, আর তাদের ঠিক 2 সিট পিছনে আয়ন আর আদ্রিকা একসাথে বসে। বিমানের জানলা দিয়ে আদ্রিকা বাইরের দৃশ্য দেখে, যেখানে দিন শেষের আলো আর সূর্যাস্তের কমলা আভা ছড়িয়ে পড়ছে। তাদের বিমানের চাকা ধীরে ধীরে রানওয়েতে গড়াতে শুরু করলো, আর তাদের হৃদয়ও ধীরে ধীরে এক নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত হতে লাগলো। বিমানে ওঠার পর থেকেই আদ্রিকার চোখে এক অদ্ভুত ভয় মিশে আছে। যদিও সে আয়নের পাশে বসে আছে, তবুও তার হৃদয় যেন এক অজানা আশঙ্কায় ভরে উঠেছে। প্লেনের ইঞ্জিনের গর্জন যখন ধীরে ধীরে বাড়তে লাগলো, আদ্রিকার হৃদস্পন্দনও যেন তার সাথে তাল মেলাতে শুরু করলো। বিমানের চাকা যখন রানওয়েতে দ্রুত গড়াতে শুরু করলো, বিষয়টা বুঝতে পেরে আয়ন আদ্রিকার হাত শক্ত করে ধরলো। আদ্রিকার চোখ আতঙ্কের ছায় স্পষ্ট হয়ে উঠল। সে একবার জানলার বাইরে তাকালো, তারপর আয়নের দিকে। আয়ন তার চোখের গভীরতায় সেই ভয়কে দেখতে পেল, যা সে এতক্ষণ লুকিয়ে রেখেছিল। প্লেন যখন মাটি ছেড়ে আকাশে উঠতে শুরু করলো, আদ্রিকার শ্বাসকষ্ট যেন বাড়তে লাগলো। তার ঠোঁট শুকিয়ে এলো, হাতের আঙুলগুলো কাঁপতে শুরু করলো। আয়ন দ্রুত তার হাত আরো শক্ত করে ধরে তাকে আশ্বাস দিল, আমি আছি তো, কিছু হবে না, শুধু আমার দিকে তাকাও। আদ্রিকা আয়নের দিকে তাকালো। তার চোখে এক ফোঁটা জল জমে উঠেছে। আয়ন তার মুখে এক কোমল হাসি এনে বলে, আমাদের এই যাত্রা শুধু শুরু, সামনে অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে আদ্রিকা। আদ্রিকার চোখে আয়নের কথাগুলো যেন একটু সাহস এনে দিল। সে ধীরে ধীরে স্বস্তি অনুভব করতে শুরু করলো, যদিও তার হাতের মুঠি এখনো আয়নের হাতে শক্ত করে ধরা। আয়ন তার দিকে নরম ভাবে তাকিয়ে রইল, তার চোখে ভালোবাসা ও নিরাপত্তার প্রতিশ্রুতি স্পষ্ট। আদ্রিকার গভীর শ্বাস আর তার হৃদয়ে ভয় একটু একটু করে কমতে শুরু করে। আয়নের হাতের উষ্ণতা আর তার উপস্থিতি যেন তার সমস্ত ভয়কে দূরে সরিয়ে দিল। কিছুক্ষণ পর আদ্রিকা ঘুমে টলতে থাকে, যা দেখে আয়ন মুচকি হেসে যত্ন করে আদ্রিকার মাথাটা তার ঘাড়ে রাখে। বেচারি আদ্রিকা তো ঘুমের ঘোরেই বুঝতেই পারল না, পারলে হয়তো এখনই লজ্জায় মাটিতে মিশিয়ে যেত। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে অবশেষে তারা আমেরিকা আকাশ সীমায় প্রবেশ করে। বিমান যখন অবতরণ করে, তাদের মনে হলো একটি নতুন পৃথিবীর দরজা খুলে গেছে। এয়ারপোর্টে নেমে তারা ইমিগ্রেশন ও কাস্টমস পার হয়ে নিজেদের লাগেজ সংগ্রহ করে। অবশেষে তারা বিমানবন্দরের বাইরে সে নতুন একটি যাত্রার সূচনা করলো, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে নতুন এক জীবন, নতুন এক অভিজ্ঞতা। আয়ন, আদ্রিকা সহ সবাই প্লেন থেকে নেমে এয়ারপোর্টে ব্যস্ততা পেরিয়ে বেরিয়ে আসে। দরজা পার হতেই তাদের চোখে পড়ে বিশাল আকাশ, যার নীল রংটা যেন একটু ভিন্ন, একটু বেশি উজ্জ্বল। চারপাশে বিশাল ভবনগুলোর সারি, গাড়িগুলোর শৃঙ্খলিত গতি, আর তাদের কানে ভেসে আসা আমেরিকা শহরে কোলাহল। আদ্রিকার চোখে একটা মুগ্ধতা, যেন এতদিনের স্বপ্ন যখন বাস্তবে রূপ নিয়েছে। কোনোদিন আমেরিকায় আসার সুযোগ হয়নি তার। সে আয়নের দিকে তাকিয়ে একটু হাসে।
সেই হাসির মধ্যে লুকিয়ে আছে উত্তেজনা আর নতুনের প্রতি ভালোবাসা। আয়ন তার পাশে দাঁড়িয়ে এই অচেনা শহরের মধ্যে একটু যেন চুপচাপ, কিন্তু তার চোখের গভীরতার মধ্যে প্রকাশ পায় এক অদ্ভুত অনুভূতি, যেন সেই শহরটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। তাদের চারপাশে আধুনিক জীবনের স্পন্দন, রাস্তা ধারে ক্যাফেগুলো থেকে কফির মৃদু গন্ধ ভেসে আসে, হালকা বাতাসে মিশে যায় নতুনদের সুর। আমেরিকার মাটিতে তাদের প্রথম পা রাখা যেন তাদের জীবনে আর এক নতুন অধ্যায় শুরু। আয়ন এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি ট্যাক্সি বুক করে। ট্যাক্সি ড্রাইভার একটি কালো রঙের সেডান নিয়ে আসে। গাড়ির ভেতরে এসির হালকা শীতলতা যেন তাদের ক্লান্তি মুছে দেয়। ড্রাইভার একজন প্রায় মধ্যবয়স্ক আমেরিকান বিনয়ের সাথে তাদের স্বাগত জানায়। তার চোখ এক মুহূর্তের জন্য থেমে যায় আদ্রিকার পোশাকের দিকে, যা সে আগে কখনো দেখেনি। এয়ারপোর্টে সবার মতো ড্রাইভারও আদ্রিকার পরনে নাম না জানা অদ্ভুত পোশাক দেখে একটু অবাক হয়। শেষে কৌতূহলী চেপে রাখতে না পেরে বিভ্রান্তির সাথে কিন্তু আন্তরিকতা ভাবে জিজ্ঞেস করে, দ্যাটস এ ইউনিক আউটফিট ম্যাম, হোয়াটস ইট কল্ড? তার কণ্ঠে কৌতূহল আছে, তবে তা খুবই স্বাভাবিক ও বিনয়পূর্ণ। আদ্রিকা বলার আগে আয়ন হেসে উত্তর দেয়, ইটস কল্ড এ শাড়ি। ড্রাইভার মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নামটা তার জন্য নতুন হলেও সে বুঝতে পারে এটা বিশেষ কিছু। ড্রাইভার তাদের লাগেজ গাড়িতে তুলে দেয় এবং দরজা বন্ধ করে। গাড়ি ছাড়ার সময় ড্রাইভার আর কোনো বাড়তি প্রতিক্রিয়া না দেখে স্বাভাবিকভাবে চলতে থাকে, তবে তার মনোভাব থেকে বোঝা যায় তিনি আদ্রিকার পোশাকের প্রতি এক ধরনের শ্রদ্ধা অনুভব করছেন, যদিও এটি তার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। কারণ আমেরিকার এরকম শালীন পোশাক পরে মেয়েদেরকে দেখা যায় না, এরকম রূপময়তা তো প্রথম দেখছে সে। এদিকে আয়ন আদ্রিকার দিকে তাকিয়ে মৃদু হাসে। সে তো ইচ্ছাকৃত ভাবেই শাড়ি পরিয়ে এনেছে এই ভিন দেশের মাটিতে বাঙালিয়ানার প্রতিনিধিত্ব করতে। ড্রাইভার ক্যালিফোর্নিয়া তাদের বাড়ির ঠিকানা জানতে চায় এবং তারা সেই ঠিকানা ড্রাইভারকে জানায়। গাড়িটি ধীরে ধীরে শহরের ব্যস্ত সড়ক ধরে চলতে শুরু করে। চারপাশে উঁচু উঁচু ভবন, গাছপালা এবং লোকজনের কোলাহল দেখতে দেখতে তারা যেতে থাকে। আয়ন জানালার বাইরে তাকিয়ে থাকে, চোখে মুগ্ধতা এবং নতুন শহরে অচেনা সৌন্দর্যকে দেখে সে কিছুটা গভীর চিন্তায় ডুবে যায়। আদ্রিকাকে এখানে আনার কারণ তার সাথে সবকিছু নতুন করে শুরু করা। সবকিছু ঠিকঠাক হবে তো, নাকি আদ্রিকা তাকে ভুল বুঝবে? এই ভেবে যে শুধুমাত্র ফারজানা ছেড়ে চলে গেছে দেখেই সে আদ্রিকাকে গ্রহণ করছে, আয়নের বুকটা ছ্যাদ করে উঠল। সে মোটেও এমন কিছু চিন্তা করে না। সে সত্যি খুব বাজেভাবে আদ্রিকাকে ভালোবেসে ফেলেছে। এখন তা এমনও হয় যে আদ্রিকার সামনে এলে আয়নের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, থেমে যায় তার হৃস্পন্দন। আগের মতো আর কঠোরতায় ব্যক্তিত্ব আসে না। এই ভালোবাসা ভীষণ ভয়ানক। আর নীরবে খুব করে প্রার্থনা করে যাতে সব ঠিক হয়ে যায়। আদ্রিকা পাশে বসে মাঝে মাঝে আয়নের দিকে তাকায়, তার মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি। তারা গাড়ির ভেতরে বসে শহরের বিভিন্ন স্থান দেখতে দেখতে চলতে থাকে। ড্রাইভার মাঝে মাঝে কথা বলেও তারা দুজনেই মগ্ন থাকে নিজেদের চিন্তায়। তবে ওইদিকে রাবেয়া বেগম নীরবে থাকলেও হিমেল আর রামিসার মধ্যে নীরবে চোখে চোখে যুদ্ধ চলে। একে অপরকে যেন লবণ দিয়ে খেয়ে ফেলার ক্ষমতা আছে দুজনেরই। যেন একটা ফাঁকা মাঠে এদের নামিয়ে দেওয়া গেলেই এরা কুস্তি শুরু করতে পারে, একটুও সময় নেবে না। কিছুক্ষণ পর শহরের কোলাহল একটু কমে যায় এবং গাড়ি হাইওয়ে ধরে চলতে শুরু করে। রাস্তার দুই পাশে বিশাল খোলা প্রান্তর, দূরে পাহাড়ের সারি, সূর্যের আলো সেই পাহাড়ের চূড়ায় পড়ে এক ধরনের সোনালী আভাস সৃষ্টি করেছে। আদ্রিকা তখন জানলার পাশে মাথা ঠেকিয়ে হালকা হাসি দিয়ে বলে, ক্যালিফোর্নিয়া ঠিক যেমন কল্পনা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর। আয়ন মুচকি এসে নীরবে মাথা নাড়ে। তার চোখ একটা স্বপ্নিল চাহনি, যেন এই নতুন ভূমিতে সে অনেক কিছু নতুন করে শুরু করতে চায়। তারা ধীরে ধীরে ক্যালিফোর্নিয়ার পথে এগিয়ে চলে। সামনে তাদের অপেক্ষা করছে নতুন জীবন, নতুন অভিজ্ঞতা। ক্যালিফোর্নিয়া পৌঁছে গাড়ি যখন অনিমা চৌধুরী বাড়ির সামনে আসে তখন সূর্যটা একটু ঢলে পড়েছে। আকাশের রং কমলা আর গোলাপি মিশিয়ে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। বাড়িটি আধুনিক স্থাপত্যের নিদর্শন। সাদা রঙের দেওয়াল, বড় বড় জানলা এবং সামনে ছোট্ট একটি সবুজ লন। লনের মাঝখানে একটি লেবু গাছ আর তার পাশে কাঠের একটি বেঞ্চ। আয়ন ব্যাগপত্র নিয়ে সবাইকে সাথে করে দরজার দিকে এগিয়ে যায়। দরজার উপর একটি ছোট্ট চিমনি আর তার পাশে লাল রঙের সুন্দর একটি ফুলের টব ঝুলছে। আদ্রিকা ধীরে ধীরে আয়নের পাশে এসে দাঁড়ায়, তার চোখে কৌতূহল আর উত্তেজনা। দরজার কলিং বেল বাজতেই আয়নের ফুপু দরজা খুলে দেয়।
রামিসা আর হিমেল একসাথে চেঁচিয়ে বলে ওঠে। চলে এসেছে। অনিমা চৌধুরী আধুনিক এবং রুচিশীল একজন মহিলা, যার প্রতিটি পদক্ষেপেই আত্মবিশ্বাসের ছাপ রয়েছে। তার ত্বক কিছুটা মলিন, কিন্তু তার মুখের রেখায় গভীরতা ও অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। তার চোখগুলো উজ্জ্বল ও কৌতূহলী, যেন প্রতিটি নতুন ঘটনার পেছনে কোনো গল্প খুঁজে বেড়াচ্ছে। তার ঠোঁটে একটি নরম হাসি লেগে আছে, যা স্নেহের ছাপ বহন করে। তিনি সাধারণত হালকা রঙের সুতির শাড়ি পরেন, যা তাকে আরো পরিমার্জিত এবং স্নিগ্ধ করে তোলে। অনিমা চৌধুরী চেঁচানোতে প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে খুশিতে আপ্লুত হয়ে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।